তো সেই বাংলাদেশ কায়েম করা প্রসঙ্গে এসে মরহুম প্রেসিডেন্ট শেখ মুজিবুর রহমান উনি তো বাংলাদেশের স্বাধীনতা উনি শেষ পর্যন্ত তো চান নাই। 7 মার্চে উনি ভাষণ, তার পরবর্তী সময়গুলো আমরা তো লক্ষ্য আপনি করেছি। শুধু জামাত ইসলামের অবস্থাটার কথা বলেন, বাংলাদেশ শেখ মুজিবুর রহমান স্বাধীনতা চায় নাই, ভালো কথা, বাংলাদেশ একই চাওয়া না চাওয়া ছিল। এই বাংলাদেশ জামাত ইসলামী 53 বছরে যে নেগেটিভ গুলো বাংলাদেশে আমরা লক্ষ্য করেছি, আপনি বাংলাদেশ জামাত ইসলামী সেই পর্যালোচনাগুলি তখন ছিল যে আমরা বাংলাদেশ জামাত ইসলামী স্বাধীনতা চাই, কিন্তু ভারত সহযোগিতার মাধ্যমে যে ষড়যন্ত্রমূলক ভাবে দেশকে স্বাধীন করে এই দেশকে তাদের একটা অঙ্গরাজ্য বানানোর পরিকল্পনা বা ষড়যন্ত্র করছে, এটার সাথে জামাত ইসলামী দ্বিমত ছিল। আপনার পরিষ্কার অবস্থানটা হচ্ছে 1971 সালে শেখ মুজিবুর রহমান স্বাধীনতা চায় নাই, কিন্তু জামায়াতে ইসলামী স্বাধীনতা চাইছিল, এবং চাইছিল হচ্ছে ভারত সাহায্য করবে না এরকম একটা অবস্থায় স্বাধীনতা, তাই তো? ভারতের ষড়যন্ত্রমূলক ওই সহযোগিতাকে সাথে নিয়ে আমরা, এবং এই অবস্থানে কোনো পরিবর্তন, এই 71 থেকে 25 পর্যন্ত কোনো অবস্থান পরিবর্তন হয় নাই, তো এটাই ছিল, তো এটাই ছিল, এটাই থেকে এটাই আছে। আপনারা কি মুক্তিযুদ্ধকে মেনে নিয়েছেন নাকি এইখানে আপনাদের একটু আলাদা জায়গা আছে জনাব মাসুদ? মানে এতদিন পরে এসে এই প্রশ্ন করাটাই আসলে অবান্তর এই কারণে যে বাংলাদেশ জামাত ইসলামী, ইসলামী ছাত্র শিবির এই চেতনাকে ধারণ করে শুধু করে নাই। আপনি দেখেন 2010 সালে আপনারা তো মুক্তিযুদ্ধের কথা উঠলে বলেন এটা ভারতের ষড়যন্ত্র, এটা খারাপ জিনিসই মনে হয়, শুনে তো ভালো জিনিস মনে হয় না এটাকে। আমরা বলেছি যে যখন দেশটা স্বাধীন হয়েছে সেই স্বাধীনতাটাকে অর্থবহ করে এবং এটা ধারণ করার ক্ষেত্রে জামাত ইসলামী প্রমাণিত এবং পরীক্ষিত। সরকার বলে দিয়েছে তো টাইমটা, এইবার নির্বাচন কমিশন 3 মাস 4 মাস 5 মাস 6 মাস আগে ঠিকই বলবে, আপনারা একটু ধৈর্য ধরেন। নির্বাচন না, এখানে আমরা কিন্তু অধৈর্য ধরছি, আমরা দেশের আপনি এখন অগস্ট মাসে নির্বাচন চান, আমরা একটু মুভ ফরওয়ার্ড করতে না, অগস্টে নির্বাচন চান, অগস্ট মাসে নির্বাচন, এটা বন্যা বর্ষা সবগুলোর মধ্যে, বন্যা বর্ষার মধ্যে কি মানুষ রাজনীতি মিছিল মিটিং করে না? এটা তো সে আপনি 4 মাস পরে হলে হবে না হালাল ভাই, 4 মাস পরে হলে হবে না, 4 মাস পরে হলে হবে না, এটা ডিসেম্বরে হলে হবে না, ভালো হবে না নির্বাচন। হ্যাঁ, কেন যদি 4 মাস পরে না হয়, ডিসেম্বরের দিকে হয়, তখন এত আমি বললাম যে এই সরকারের পারফরমেন্সের যে ঘাটতি আছে, তিনি যে এই সরকার চালাতে পারছেন না, রুটিন ওয়ার্কটাও করতে পারছেন না, কত রকম এই সরকার একটা অন্তর্বর্তীকালীন সরকার, মনে হচ্ছে না এই সরকারের কাছে যত দাবি দেওয়া মানুষের, এতদিন যারা 17 বছর বঞ্চিত ছিল, রিয়েলি তারা বঞ্চিত ছিল, তারা দাবি দেওয়া পেশ করতে শুরু করেছে, এবং সরকারের একটা অদক্ষতার কারণে কিন্তু এই দাবি দেওয়াগুলো শুরু হয়েছে। আপনি দেখেন 8ই আগস্টে যখন সরকার গঠন, তার পরের দিনই সরকার ছাত্রদেরকে অটো পাস করার পারমিশন দিলেন, ছাত্রদের একটা আন্দোলনের ফলে। এই যে সরকারের অদক্ষ একটা আপনার সিদ্ধান্তের ফলে সমস্ত বঞ্চিত শক্তিগুলো এখন সরকারের উপরে। আপনি বলছেন যে সরকার অদক্ষ শক্তির জন্য। আচ্ছা, আমি সরকারের শক্তি এবং অনভিজ্ঞতা, অদক্ষ এবং অনভিজ্ঞতা, মুক্তিযুদ্ধকে, মুক্তিযোদ্ধাদেরকে তাদের ব্যক্তিগত পারিবারিক দলীয় সম্পদ বানিয়ে পুরো এই মুক্তিযুদ্ধ এবং মুক্তিযোদ্ধাদেরকেই বিতর্কিত করেছে এবং তাদেরকে প্রশ্নবিদ্ধ শুধু করে নাই, তাদেরকে লাঞ্ছিত করেছে এবং এটাকে একটা মানুষের খুব মানে ঘৃণীয় পর্যায়ে নিয়ে গেছে। আমরা মনে করি যে 2024-এর এরকম একটা বড় অর্জন কোন একটা দল বা ব্যক্তি বা গোষ্ঠীর জায়গা না গিয়ে এটা জাতীয় একটা সম্পদের মতো করে থাকুক, সকলের সম্মানের জায়গায় থাকুক। এরপরে যদি কোনো ব্যক্তি এই 2024-এর যে গণ অভ্যুত্থানের যে ইয়াটাকে, আমি আগেটা একটু জিজ্ঞেস করি, মুক্তিযুদ্ধটা কি থাকা উচিত তাহলে? মুক্তিযুদ্ধটা দেশের মানুষের সম্পদ হবে। আপনি বলছেন যে আওয়ামী লীগের সম্পদ, আওয়ামী লীগ এটাকে নিজস্ব সম্পদ করতে চাইছিল, কুক্ষিগত করতে চাইছিল। আপনারা তো আওয়ামী লীগের যে ন্যারেটিভ ছিল যে ওরা না থাকলে কি হবে, সেটা প্রমাণ করার জন্য তো মানে ব্যস্ত হয়ে গেছেন আমি দেখতে পাচ্ছি। ইসলামিক ছাত্র শিবিরের এটাকে প্রত্যাহার করা হয়েছে প্রকাশনাটা, কিন্তু আমি ইসলামিক ছাত্র শিবিরের সেক্রেটারিকে নিজের মুখে বলতে শুনছি যে এটা কেন জাস্টিফাই না আসলে ওইটা এখানে থাকার জন্য। আপনি জানেন যে এটার মধ্যে থেকে ও নিজের মুখে উনি বলছেন টেলিভিশনে যে এটা একটা ধারাবাহিকতার একটা অংশ, একটা লেখক এটা মনে করছেন, আমাদের মধ্যে থেকে এটা এরকম নানা ধরনের এটার মধ্যে এটা হয়। এবং সেই বক্তব্য কি ছিল? মুসলমানরা ভুল পথে গিয়ে এই মুক্তিযুদ্ধ করছে, আল্লাহ মুসলমানদের হেদায়েত করুক বা এটা ভালো হোক, তাই তো? না, এখানে তো প্রাসঙ্গিক তো বিষয়, এটা অন্যদিকে আপনি গেলেন। সেটা হচ্ছে মুক্তিযুদ্ধটা নিয়ে আপনাদের অবস্থা কি ক্লিয়ার মাসুদ ভাই? আপনাদের অবস্থা কি ক্লিয়ার? বিষয় আমাদের ক্লিয়ার হচ্ছে যে আমি বলেছি যে মানে এই কথাটা তো ঠিক যে মুক্তিযুদ্ধ এবং মুক্তিযোদ্ধাদের মতো এত সম্মানিত এই জায়গাটাকে আওয়ামী লীগ এটাকে বিতর্কিত, প্রশ্নবিদ্ধ করেছে এবং একটা নিন্দনীয় জায়গায় নিয়ে গেছে তাদের দলীয় সম্পদের উপর। আমি যেটা বোঝাতে চাইছি আপনাকে, প্রথম কথাটা আমাদের ন্যাশনকে আমাদের মেসেজটা তো ক্লিয়ার করতে হবে। আমরা বোঝাতে চাই যেটা যে 2024-এর এই অর্জনটাও যেন আমরা কোনো ব্যক্তি, দল, গোষ্ঠী, রাজনীতির কোনো মার প্যাচে এটা যেন বিতর্কিত না হয়, এটা যেন প্রশ্নবিদ্ধ না হয়। সেই জায়গায় 1971 সালে বাংলাদেশ জামাত ইসলামীর অবস্থান আমরা বহুবার প্রকাশ করেছি, বহুবার পরিষ্কার করেছি। আমরা আমাদের কথা স্পষ্ট করেছি যে
দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে ধারণ করে বাংলাদেশ জামাত ইসলামী, ইসলামী ছাত্র শিবির তার রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করে। এবং সেই কারণে আপনি দেখেন যে 2024-এর এই গণ অভ্যুত্থানের মাত্র কয়েকদিন আগে আমাদেরকে নিষিদ্ধ করা হলো। কাউকে নিষিদ্ধ করা আমাদের করা হলো এই কারণে যে তখনকার আন্দোলন সংগ্রামে বাংলাদেশ জামাত ইসলামী, ইসলামী ছাত্র শিবিরকে সরকার এবং তৎকালীন গোয়েন্দা সংস্থার রিপোর্ট অনুযায়ী তাদের কাছে মনে হয়েছে দেশপ্রেমের সামগ্রিক চেতনাটাকে বাংলাদেশ জামাত ইসলাম, ইসলামী ছাত্র শিবির লোকেরা ধারণ করে এই কাজটা করছে। আর ছাত্র শিবির তার ছাত্র সংবাদে প্রকাশনা যেটা করেছে এটা একটা বিচ্ছিন্ন ঘটনা। আমি মনে করি যে তাদের এখানে একজন গবেষক একটা লেখা লিখেছে এবং তারা এটা পরে যখন বুঝতে পেরেছে বা এটা তাদের নজরে এসেছে, না না আমি একটু খালি আমি বলছি যে যখন তাদের নজরে এসছে তারা প্রত্যাহার করেছে এবং এটার জন্য তারা দুঃখ প্রকাশ করেছে। দিদি জানাব, এখন আমি যদি আপনাকে আরো ধরি যে এটা তো এই নেগেটিভটাকে যদি আপনি ওভাবে নেন, আমি এটা মানে শ্রদ্ধা রেখেই বলছি যে আমাদের এখন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ওনাদের ওখানে যে মহাসচিব হিসাবে শ্রদ্ধেয় মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব উনি কাজ করছেন, ওনার বাবা সম্পর্কে আমাদের কাছে কি মেসেজ আছে? তো সেজন্য কি বিএনপি কে এখন ক্ষমা চাইতে বলতে হবে, বা আমরা কি বলবো যে মির্জা ফখরুল সাহেবের শ্রদ্ধেয় মরহুম পিতা মির্জা রুহুল আমিন চোখা মিয়া 1971 সালে উনি ঠাকুরগাঁ জেলার অন্যতম স্বাধীনতা বিরোধী হিসাবে 710 জনের একজন ছিলেন। একটু শেষ করছি যে এই কারণে কি এখন বিএনপি কে আমরা ধরবো? আমাদের নেতৃবৃন্দকে ফাঁসি দেওয়া হয়েছে, তার সাথে তো সালাউদ্দিন কাদের চৌধুরী সে ওনাকেও ফাঁসি দেওয়া হয়েছে। তাতে কি বিএনপি কে আমরা এখন বলবো যে তাকেও ক্ষমা চাইতে হবে বা স্বাধীনতা বিরোধিতা নিয়ে তাদের মধ্যে কনফিউশন আছে? না মাসুদ ভাই, ব্যক্তি আর দলের অবস্থা তো ভিন্ন। আমরা 1971 সালে জামায়াতে ইসলামী মুক্তিযুদ্ধের চলাকালীন সময় তারপরে বিভিন্ন সময় বিভিন্নভাবে স্টেটমেন্টে দল হিসাবে যেটা বলেছে, আমরা যখনই প্রশ্ন করি আপনারা বলেন যে ব্যাপারে জামাত ইসলামের অবস্থান পরিষ্কার, কিন্তু পরিষ্কারটা আপনি একটু বলেন তো, আমরা একটু শুনি যে পরিষ্কার অবস্থাটা কি 1971 সালে কি আপনারা যা করেছিলেন তা ঠিক করেছিলেন? না, পরিষ্কারটা হচ্ছে এই যে বাংলাদেশ তখন যে অবস্থার প্রেক্ষিতে স্বাধীন হয়েছিল, মাওলানা ভাসানী রাহিমাহুল্লাহ উনি তো পরিষ্কার বলেছেন যে তখন 70-এর যে ভোট, আপনি নিশ্চয়ই আরো ভালো জানবেন, সেই 70-এর ভোটে তো তিনি এই স্লোগান দিয়েছিলেন যে ভোটের বাক্সে লাথি মারো, বাংলাদেশ কায়েম করো। তো সেই বাংলাদেশ কায়েম করা প্রসঙ্গে এসে মরহুম প্রেসিডেন্ট শেখ মুজিবুর রহমান উনি তো বাংলাদেশের স্বাধীনতা উনি শেষ পর্যন্ত তো চান না। 7 মার্চে উনি ভাষণ, তার পরবর্তী সময়গুলো আমরা তো লক্ষ্য করেছি। আপনি শুধু জামাত ইসলামের অবস্থাটার কথা বলেন, বাংলাদেশ শেখ মুজিবুর রহমান স্বাধীনতা চায় না, ভালো কথা, বাংলাদেশ একই চাওয়ার না চাওয়া ছিল। এই বাংলাদেশ জামাত ইসলামী 53 বছরে যে নেগেটিভ গুলো বাংলাদেশে আমরা লক্ষ্য করেছি, আপনি বাংলাদেশ জামাত ইসলামী সেই পর্যালোচনাগুলি তখন ছিল যে আমরা বাংলাদেশ জামাত ইসলামী স্বাধীনতা চাই, কিন্তু ভারত সহযোগিতার মাধ্যমে যে ষড়যন্ত্রমূলক ভাবে দেশকে স্বাধীন করে এই দেশকে তাদের একটা অঙ্গরাজ্য বানানোর পরিকল্পনা বা ষড়যন্ত্র করছে, এটার সাথে জামাত ইসলামী দ্বিমত ছিল। এবং সেই দ্বিমতটা 1971 সালে আমি একদম পরিষ্কার অবস্থাটা আবার বলি, আপনার পরিষ্কার অবস্থাটা হচ্ছে 1971 সালে শেখ মুজিবুর রহমান স্বাধীনতা চায় নাই, কিন্তু জামায়াতে ইসলামী স্বাধীনতা চাইছিল, এবং চাইছিল হচ্ছে ভারত সাহায্য করবে না এরকম একটা অবস্থায় স্বাধীনতা, তাই তো? ভারতের ষড়যন্ত্রমূলক ওই সহযোগিতাকে সাথে নিয়ে আমরা, এবং এই অবস্থানে কোনো পরিবর্তন, এই 71 থেকে 25 পর্যন্ত কোনো অবস্থার পরিবর্তন হয় নাই, তো এটাই ছিল, তো এটাই ছিল, এটাই থেকে এই 2024-এ এসে এটার পরিবর্তন হয়েছে। আমি বলেছি এবং আমাদের ছাত্ররা তো বলেছে, জনতাও বলেছে যে ওই 2024-এ 5ই আগস্ট আমরা কিন্তু শুধুমাত্র একটা সরকার পরিবর্তন ঘটাই নাই, আমরা আমাদের এই সন্তানেরা, আমাদের এই ছাত্র জনতা সেদিন একটা আধিপত্যবাদেরও আমরা পতন ঘটিয়েছি। কারণ অর্থাৎ 1971 সালে যেভাবে বাংলাদেশ স্বাধীন হয়েছিল, জামাত ইসলাম এটার সাথে একমত ছিল না, তো জামাত ইসলাম এটার সাথে একমত কখনোই পোষণ করে নাই। 2024 সালে আইসে বাংলাদেশ, আপনি মনে করতেছেন 2024 সালে আইসে বাংলাদেশ একটা অন্যরকম স্বাধীনতা পাইছে, এটা কি ব্যাপারটা এরকম? মানে ভারত এইসব এলিমেন্ট আমি যেতে চাইতেছি না, আপনি দুই লাইনে বলেন 1971 সালে জামাতের অবস্থা সঠিক ছিল। 2 লাইনের জামাত ইসলামের 2 লাইনের কথাটা আসলে কোনো একটা কোশ্চেনের কথা আপনি কখনো 2 লাইনে বলতে পারবেন না। আপনি আমাকে বলেছেন সেই জন্য কথাটা উঠলো যে আপনাদের অবস্থাটা কি পরিষ্কার, কিন্তু আমি কখনো এই পরিষ্কার কথাটা জানতে পারি না। পরিষ্কারটা কি? কথা হচ্ছে এইটা যে বাংলাদেশ জামাত ইসলামীর স্বাধীনতাটা ভারতের ষড়যন্ত্রমূলক সহযোগিতার মাধ্যমে চায়নি, কিন্তু যখন স্বাধীন হয়েছে দেশ, সেই স্বাধীনতাকে ধারণ করে জামাত ইসলাম, ইসলামী ছাত্র শিবির তার সামগ্রিক কার্যক্রম পরিচালিত হয়ে আসছে এবং সেটা প্রমাণিত এবং পরীক্ষিতভাবে দেশের জনগণ সেটা গ্রহণ করেছে। ফ্যান্টাস্টিক। আচ্ছা, আমি 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 এই যে এইখানকার একজন উপদেষ্টা আছে বর্তমান সরকারে, তার নাম মাহফুজ আলম, তিনি বলেছেন যে তিনি অনেক কথা বলেছেন তার স্ট্যাটাসে, আমি শুধু 4 লাইন শোনাই। মুক্তিযুদ্ধের পর কি হয়েছে তা নিয়ে সমালোচনা করুন, ইতিহাস পর্যালোচনা করুন, কোনো সমস্যা নেই, এমনকি মুক্তিযুদ্ধের সময় কি কি ঘটেছে তা নিয়ে তর্কও উঠতে পারে, কিন্তু শেষ হবে মুক্তিযুদ্ধকে মেনে নিয়ে। আপনারা কি মুক্তিযুদ্ধকে মেনে নিয়েছেন, নাকি এইখানে আপনাদের একটু আলাদা জায়গা আছে জনাব মাসুদ? মানে এতদিন পরে সেই প্রশ্ন করাটাই আসলে অবান্তর এই কারণে যে বাংলাদেশ জামাত ইসলামী, ইসলামী ছাত্র শিবির
এই চেতনাকে ধারণ করে শুধু করে নাই। আপনি দেখেন 2010 সালে আপনারা তো মুক্তিযুদ্ধের কথা উঠলে বলেন এটা ভারতের ষড়যন্ত্র, এটা খারাপ জিনিসই মনে হয়, শুনে তো ভালো জিনিস মনে হয় না এটাকে। আমরা বলেছি যে যখন দেশটা স্বাধীন হয়েছে সেই স্বাধীনতাটাকে অর্থবহ করে এবং এটা ধারণ করার ক্ষেত্রে জামাত ইসলামী প্রমাণিত এবং পরীক্ষিত। নিয়ে ব্লেম গেম করছে যে অমুক মুক্তিযোদ্ধা তমুক রাজাকার। আমি জামাত ইসলামের মাসুদের এই বক্তৃতার মাধ্যমে সেই একটা প্রতিধ্বনি শুনতে পাচ্ছি যে বিএনপির মহাসচিবের পিতার ব্যাপারে যে কথা বলা হচ্ছে, এই ফ্যাক্ট চেকিং না করে আপনার যে প্রোপাগান্ডা মেশিন এখন তৈরি হয়েছে বাংলাদেশে, তার উপর ভিত্তি করে কথা বললো। আপনি দেখেন, আমি প্রতিধ্বনি এই জন্য বললাম যে 71 সালে একটা রাজনৈতিক দল দেশ ছেড়ে পালিয়ে গেল ভারতে, আরেকটি রাজনৈতিক দল স্বাধীনতার বিরুদ্ধে থাকলো, আর আমাদের নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যুদ্ধ করলো। এখন সেই দলের দিকে এই দুটো দলই, একটা পরাজিত শক্তি আর একটা হলো পালিয়ে যাওয়া। এই কথা কি হিস্টোরিক্যালি ঠিক? এই কথা কি হিস্টোরিক্যালি ঠিক হেলাল ভাই? জিয়াউর রহমান সাহেব ক্ষমতায় থাকার জন্য, মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব ক্ষমতায় থাকার জন্য সমগ্রভাবে যে রাজনৈতিক দলটার, যে রাজনৈতিক আদর্শটার, যে রাজনৈতিক কাঠামোটার সাহায্য চাইলেন সেটা হচ্ছে জামায়াত ইসলামী। না, আপনি এটা আপনি কোন ইতিহাস থেকে বলছেন? আপনি আমার চেয়ে ভালো জানেন। 78 সালে আপনি ইতিহাসটা দেখেন। আমি বলছি জনাব গোলাম আযমের ফিরে আসা থেকে শুরু করে পুরোটা দেখেন। আপনি শুনেন, আমরা যখন বাংলাদেশে যখন আপনার একদলীয় শাসন ব্যবস্থার ভিতরে ঢুকে গেল, তখন আমরা মাল্টিপার্টি ডেমোক্রেসি সৃষ্টি করলে অন্যান্যরা ধর্মভিত্তিক রাজনৈতিক দল, এমনকি বামপন্থী যে সমস্ত গোপন সংগঠন, তারাও রাজনীতি করার সুযোগ পেল। আর আমি যেটা বলছি যে ব্লেম গেমের কথা, যে আওয়ামী লীগ যে ব্লেমটা দিত যে অমুক রাজাকার বিএনপি কে লক্ষ্য করে বলতো, অথচ আওয়ামী লীগ কিন্তু আপনার এদেশ মুক্তিযুদ্ধের সময় ভারতে পালিয়ে গেল, কলকাতায় পালিয়ে গেল, আরেকটি দল বিরোধিতা করলো এই স্বাধীনতা যুদ্ধের। এই দুটি দলেরই উদ্দেশ্য হলো আপনার যারা অস্ত্র হাতে যুদ্ধ করলো, যে দলের প্রতিষ্ঠাতা, তার নেতাকর্মীকে নিয়ে একটা ব্লেম গেমে চলে গেল। না, আপনি এটা হেলাল ভাই, আপনি এটা বললে হবে না। জিয়াউর রহমান সাহেব, গোলাম আযম সাহেবের কে দেশে ফিরিয়ে আনা, তাকে রাজনীতি করার সুযোগ দেওয়া, বাংলাদেশকে রাজনৈতিক আদর্শের ক্ষেত্রে জামায়াতে ইসলামীর রাজনৈতিক আদর্শকে হায়ার করা, জনাব শাহজিজুর রহমানকে প্রধানমন্ত্রী করা। শাহজিজুর রহমান কিন্তু ভোটের মাধ্যমে, আপনি যদি ইতিহাসটা পড়েন, আপনার পার্লামেন্ট 79 এর পার্লামেন্টে যারা নির্বাচিত হয়েছিল তারা ভোটের মাধ্যমে শাহজিজকে প্রধানমন্ত্রী। ওই ভোটের কথা বলেন না হেলাল ভাই, ওই ভোটের কথা না, কেন আপনার এটা তো ডেমোক্রেসি, আপনি ওই ভোটের ওই ভোটের কথা বলা না বলা একরকমই। পার্লামেন্টে যারা সদস্য ছিল তারা ভোটের মাধ্যমে শাহজিজকে প্রধানমন্ত্রী করেছিল। আমরা যদি মাল্টিপার্টি ডেমোক্রেসি না করতাম, তাহলে তো সেই একদলীয় শাসন ব্যবস্থা ছিল। এখন একদলীয় শাসন ব্যবস্থাকে এই সরকার আপনাকে জাতীয় সরকারে, এই জাতীয় সরকার এখন আমি দেখলাম যে নাহিদ ইসলামের একটা স্ট্যাটাসে দেখলাম যে সে বলছে তারা নাকি জাতীয় সরকারের আমন্ত্রণ জানিয়েছিল। আমার প্রথম বক্তব্য হলো, বিএনপি 2022 সালে যখন 31 দফা সংস্কার প্রস্তাব দেয়, তখন তারা আমরা বলেছিলাম যে আফটার দ্য ইলেকশন উই উইল মেক এ ন্যাশনাল গভর্নমেন্ট। সুতরাং আপনি যদি প্রস্তাব দিয়েও থাকেন, তাহলে আমাদের কমিটমেন্ট বা আমাদের রাজনৈতিক কর্মসূচির সাথে মিলছে না। আরেকটা কথা, নাহিদ ইসলাম বলছে যে সে তখন গণভবনে ছিল আর আপনার মিটিং হয়েছে আপনার ক্যান্টনমেন্টে, তাহলে তিনি এই কথা জানেন কিভাবে? আমরা তো এই কথা শুনিনি কখন যে 5ই আগস্টে যে হেলাল ভাই মানুষের জানার নানা রকম সোর্স থাকতে পারে। আপনি আমাকে সোজা কথা বলেন, আপনারা যদি ইলেকশনের পরে জাতীয় সরকার করেন, ইলেকশনের আগে জাতীয় সরকার হইতে আপনাদের অসুবিধা কি? আপনারা কি জাতীয় সরকার হইলে আপনাদের সবসময় আপনাদেরই প্রধান থাকতে হইব? এইটাই আপনি একটা মিনিট সময় দেন। যদি ইলেকশনের আগে আপনি জাতীয় সরকার করেন, তাহলে ইলেকশনটা করবেন কি করে? শেখ হাসিনার মতো আমি আর দামি দিয়ে আমরা সবাই জাতীয় সরকার, তাহলে ইলেকশনটা হবে কি করে? সবাই মিলেই করবে। কিভাবে ইলেকশন? শেখ হাসিনা 24 সালের আমি আর দামির ওই রকম কেন হবে? মানে দলে থাকলেই তো আর দলে প্রভাব আপনি বিস্তার করতে পারবেন না। ডক্টর ইউনূস থাকলো প্রধান, আপনি ইলেকশন করলেন। আমরা তিনজন ব্যক্তি আমরা যদি জাতীয় সরকার গঠন করি, আবার তিনজন নির্বাচনে অংশগ্রহণ করলাম, তাহলে আপনার নির্বাচনের কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হচ্ছে এখানে। এটা হয় না, এটা তো পলিটিক্যালি রং। সারা পৃথিবীতে তো ক্ষমতায় থাইকাই ইলেকশন করে, অসুবিধা কি? না, আপনি সারা পৃথিবীর সাথে বাংলাদেশের উদাহরণ দিলে হবে না। পৃথিবীর কোন দেশে জাতীয় সরকার করে আবার তারা নির্বাচনে অংশগ্রহণ করছে, সেখানে একটা স্ট্রং নির্বাচন কমিশন থাকে। তাহলে আপনারা যেহেতু, আচ্ছা বুঝতে পারছি, তাহলে আমার ভুল, আপনারা যেহেতু ইলেকশনে অংশ নেবেন সেই জন্য আপনারা জাতীয় সরকার করলেন না, তাই কি? ইলেকশনে অংশ আমি জাতীয় সরকার করলে আমি সবাই যদি জাতীয় সরকারে অংশগ্রহণ করি, ইলেকশনে করবো কার সাথে? সরকারের সাথে সরকারি ইলেকশন, এটা তো পলিটিক্যালি একটা রং আইডিয়া। এটা তো টোটালি পলিটিক্যালি বাংলাদেশে কি কোনোদিন এরকম একটা হইতে পারবে না যে 10টা দল মিলে একটা ইলেকশন কালীন সরকার তৈরি হবে? এটা হইতে পারবে না?
শোনেন, সেটার জন্য আপনাকে সময় দিতে হবে, আরো সময়। এখন যে ট্রানজিশনাল পিরিয়ডে আমরা রয়েছি, একটা মানে যুগ সন্ধিক্ষণে আমরা রয়েছি, এখন আমাদের এই বিপ্লবকে, আমাদের আন্দোলনকে, আমাদের অভ্যুত্থানকে যদি সুসংহত করতে হয়, তাহলে অবশ্যই যে রাজনৈতিক শূন্যতা তৈরি হয়েছে, সেখানে একটি রাজনৈতিক সরকারের প্রয়োজন। এখন আপনি যদি জাতীয় সরকার গঠন করেন আগে, তাহলে হাসিনার সাথে আপনার পার্থক্য থাকলো কি? আর আমরা যেটা নির্বাচনে কমিটমেন্ট করেছি আন্দোলনের সময়, আমাদের সাথে যারা যুগপৎ আন্দোলন করে সবার সাথে আমাদের কমিটমেন্ট রয়েছে, তারাও আমাদের সাথে কমিটমেন্ট করেছে যে আফটার দ্য ইলেকশন উই উইল মেক এ ন্যাশনাল গভর্নমেন্ট। আপনি এখন এই কথা বললে তো হবে না। হেলাল ভাই, এই জামায়াতের সাথে মানে আপনারা সবসময় জামায়াতকে ব্যবহার করেছেন, জামায়াতের শক্তিটাকে নিজেদের মধ্যে আপত্ত করেছেন, রাজপথে আপনারা থাকতে চান নাই, আপনারা বসে বসে চা খেয়েছেন, এয়ার কন্ডিশন রুমে সুন্দর কাপড় চোপড় পরে থেকেছেন।